খোঁজা শেষ হবে না মোর, যবে আমার জনম হবে ভোর। চলে যাব নবজীবন লোকে, নূতন দেখা জাগবে আমার চোখে। নবীন হয়ে নূতন সে আলোকে, পড়ব তব নবমিলন ডোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। তোমার অন্ত নাই গো অন্ত নাই, বারে বারে নূতন লীলা তাই। আবার তুমি জানিনে কোন বেশে, পথের মাঝে দাঁড়াবে নাথ হেসে। আমারে হাত ধরবে কাছে এসে, লাগবে প্রাণে নূতন ভাবের ঘোর। তোমায় খোঁজা শেষ হবে না মোর। গীতাঞ্জলির কবিতা দিয়ে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে বুধবার 5ই আশ্বিন 1428, ইংরেজির 22শে সেপ্টেম্বর 2021, তিথি ভাদ্র কৃষ্ণপক্ষ প্রতিপদ, নক্ষত্র রেবতী। সূর্যোদয়ের সময় ভোর 5:28 হয়ে 50 সূর্য অস্ত যাবার সময় বিকেল 3:30 হয়ে 10 সেকেন্ড। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দক্ষিণায়ন আজ, শরৎ ঋতু দ্বিতীয় মাস, বৈদিক মাস ঊর্য, তুলা আরম্ভ, জলবিষুব দিবস। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30, যদি কোনো দুর্বিপাক না ঘটে, আপনাদের সৌমিত্র বসু আপনাদের সঙ্গে কথা বলবার জন্য এখানে উপস্থিত হয় সশরীরে। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আপনারা অশ্বত্থামার কাহিনী শুনছেন। সে কাহিনী একেবারে শেষ হয়ে এলো। অশ্বত্থামার কাহিনী আজকেই শেষ হয়ে যাবে। তারপরে গীতার ব্যাখ্যা। সেই গীতার ব্যাখ্যা করব আমি, আপনাদের সৌমিত্র বসু। তারপরে কালীঘাটের কথা। কালীঘাটে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন কালীঘাটের মন্দির দেখতে। একবারের একটা অভিজ্ঞতার কথা আপনাদের বলবো, মা শারদার কথাও বলবো। তারপরে আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরেতে আমরা এখন আছি পাতালেশ্বর শিবের মন্দিরে। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ, গানের পর পুরাণ চিরন্তন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। যারা মহাভারতে এই ঘটনাটা জানেন, অনেকেই জানেন, তাদের বাদ দিয়ে আমি নিশ্চিত বাকিরা অশ্বত্থামার কথা শুনে শিউরে উঠবেন। বেদব্যাসের কথায় অর্জুন তার ব্রহ্মশির অস্ত্রকে সংবরণ করতে পেরেছেন, কিন্তু সেই মনের জোর, বলতে পারেন সেই অন্তরের জোর তো অশ্বত্থামার ছিল না। যে কোনো শক্তি তাকে যখন একবার প্রয়োগ করা হয়ে যায়, তাকে আবার ফিরিয়ে আনতে গেলে অসম্ভব জোর লাগে। সেই জোর তার ছিল না। অশ্বত্থামা বললেন, আমি পারবো না। ওই ব্রহ্মশির অস্ত্র কাউকে না কাউকে নিধন করবেই। যদি আর কাউকে না পারে তাহলে আমাকে হত্যা করবে। তার চেয়ে বরং সে অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভে প্রবেশ করুক, সেই অজাত সন্তানকে হত্যা করে নিবৃত্ত হোক, বললেন অশ্বত্থামা। তারপর ফিরে আসবো গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। অভিমন্যু, বালকবীর অভিমন্যু তাকে সপ্তরথী মিলে ঘিরে ধরে হত্যা করেছিল। তাদের মধ্যে অশ্বত্থামাও ছিল। সে গল্প একসময় আপনাদের বলেছি 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আর আজ তার যে সন্তান, উত্তরার গর্ভে তার যে স্মৃতিচিহ্নটুকু, সেটাকেও ধ্বংস করে দিল অশ্বত্থামা তার ব্রহ্মশির অস্ত্র দিয়ে।
কি ভাবছেন মহাভারতের গল্প? তাই একটু খোঁজ নিয়ে দেখবেন তো, এই যে পৃথিবী জুড়ে যেসব যুদ্ধ হয়, দুটো মহাযুদ্ধ হয়ে গেছে তো আমাদের এই পৃথিবীতে। সেই যুদ্ধে শিশুরা খুব নিরাপদে ছিল, অনাথ আশ্রমের উপর, স্কুলের উপর বোমা পড়েনি। অশ্বত্থামারা এখনো আছে, এখনো পৃথিবীতে দাপিয়ে বেড়াচ্ছে তারা। কিন্তু এই যে পাপ, গর্ভের মধ্যে নিরাপদে আছে যে শিশু তাকে হত্যা করার পাপ, হিরোশিমা নাগাসাকিতে তো এই পাপ ঘটেছিল। তো আপনার মন চাইছে না অশ্বত্থামার একটা কোনো শাস্তি হোক? হ্যাঁ, শাস্তি হবে। কি শাস্তি? কৃষ্ণ এই ঘটনার পরে বললেন, পাপাত্মা কাপুরুষ অশ্বত্থামা, তুমি নিজের জীবন বাঁচাবার জন্য একটা শিশুর প্রাণনাশ করলে, গর্ভস্থ শিশুর। বেশ, তাহলে শুনে রাখো, আমি ওই শিশুকে আবার বাঁচিয়ে তুলবো, আর আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই পাপের ফলে তুমি কোনোদিন মৃত্যুকে পাবে না। হাজার হাজার বছর ধরে তোমাকে বেঁচে থাকতে হবে। কিন্তু কেমন সে বেঁচে থাকা? তোমার সারা গায়ে ঘা হবে, দুর্গন্ধে কেউ তোমার কাছে যেতে পারবে না, লোকালয় থেকে দূরে, মানব সমাজ থেকে দূরে, একা তুমি সেই অভিশপ্ত জীবন বহন করে চলবে। প্রতি মুহূর্তে তুমি মৃত্যু চাইবে, কিন্তু তোমার মৃত্যু হবে না। হ্যাঁ, আমাদের পুরাণে বলা আছে অশ্বত্থামা ছিলেন অমর। তার মানে তিনি এখনো বেঁচে আছেন, এখনো পর্যন্ত তিনি এই অভিশপ্ত জীবনের ভার বহন করে চলেছেন। বলুন, এর চেয়ে বড় অভিশাপ আর কি হতে পারে? কিন্তু দ্রৌপদীর সেই প্রতিজ্ঞা, অশ্বত্থামার মাথার মণি পেতেই হবে তাকে। হ্যাঁ, তাই হলো শেষ পর্যন্ত। অশ্বত্থামা তার মাথার মণি খুলে চলে গেলেন লোকালয় থেকে দূরে। তিনি আছেন, নিশ্চয় আজও আছেন। যে মানুষ শুধু নিজের কথা ভেবে পাপ করে, তার প্রায়শ্চিত্তের মধ্যেই বেঁচে আছেন অশ্বত্থামা। শেষ হলো অশ্বত্থামার করুণ গল্প। আপনাদের কথা দিয়েছিলাম আর একজনের কথা বলবো আপনাদের। তার কথা কখনো কখনো উঠে পড়েছে এই পুরাণ চিরন্তনে, কিছুটা পরিচয় দিতেও হয়েছে, কিন্তু তার জীবনটা বড় আশ্চর্য। সেই জীবনের কথা দিয়েই শুরু হবে আগামীকালের পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে। নিয়ে কথা বলবার জন্য এলাম 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা, আমি আপনাদের সৌমিত্র বসু। একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করে দেখবেন, অর্জুন কোনোভাবেই বিদ্রোহ করছেন না। অর্থাৎ এই হলো আমার মত, আমি গুরুজন বা নিজের লোকের রক্তে ভেজা যে ধন সম্পদ, যে রাজ্য, তা ভোগ করতে পারবো না বলে তিনি চলে আসছেন না। তিনি কৃষ্ণের শরণ নিচ্ছেন, বলছেন আমি সংশয়ের মধ্যে পড়েছি, তুমি আমাকে পথ বলে দাও। দেখুন, এই সংশয়টাই হলো আসল, সংশয়টাই হলো মুক্তির পথ। যে মানুষের কোনো সংশয় নেই, মানুষ হিসেবে মনের দিক থেকে, চেতনার দিক থেকে তার কোনো বাড় বৃদ্ধি নেই। ভেবে দেখুন, জীবনে তো নানান রকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে, আমাদের সবাইকে পড়তে হয়েছে, খুব বড় বড় সব সমস্যা, এবং তার থেকে বেরিয়ে আসবো কি করে তা বুঝতেই পারছি না। কি করব, কোনটা করা ঠিক, এই নিয়ে নিজের ভেতরে তোলপাড় হয়েছে কতবার। তারপরেরটুকু গানের পরে 92.7 বিগ এফএম-এ শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম-এ। গীতার ব্যাখ্যা করছিলাম, ব্যাখ্যা করতে করতে বলছিলাম যে কতবার আমরা নানান রকম সমস্যার মধ্যে পড়েছি, সেই সমস্যা থেকে কি করে বেরিয়ে আসবো বুঝতে পারছি না। তখন আপনাকে কারুর শরণ নিতে হবে, কারুর কাছে গিয়ে মন খুলে বলতে হবে আপনার সমস্যার কথা, খোলা মনে তার কথা বুঝতে হবে, আপনার কথাও তাকে বলতে হবে।
এই যে আজকাল বলে না কাউন্সেলিং, মনোবিদরা কাউন্সেলিং করেন, ব্যাপারটা তো তাই। আমাদের ছোটবেলায় কিংবা তারও আগে আমাদের বাবা ঠাকুরদাদের ছোটবেলায় আত্মীয় বন্ধু পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খুব ঘনিষ্ঠ থাকতো। নিজের যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে যেতে পারতাম, কথা বলতে পারতাম। এখন আর তারা নেই। সেই ঘনিষ্ঠতাও চেনা পরিচিত আত্মীয় স্বজনদের সঙ্গে নেই। তো তার জায়গায় এসেছেন প্রশিক্ষিত মনের ডাক্তারেরা। আর গুরু গুরু আছেন আপনার আধ্যাত্মিক যে সংশয় তা দূর করবার জন্য। অর্জুন যখন বললেন শিষ্যস্তে অহং সাধি মাং ত্বাং প্রপন্নম, মানে আমি তোমার শরণাগত, আমাকে তুমি উপদেশ দাও। যিনি জ্ঞানী, যিনি বিরাট, তুমি তার শরণাগত হও, তার কাছে আত্মসমর্পণ করো, তাকে সব খুলে বলো, তার কথা শোনো। এই হলো আসল কথা। এইবারে শুরু হতে চলেছে গীতায় শ্রীকৃষ্ণের উপদেশ। দেখুন, এ তো শুধু অর্জুনকে নয়, তিনি তো আমাকেও বলছেন, আপনাকেও বলছেন। কি বলছেন? শুরু করছেন কিভাবে? যাদের জন্য শোক করার কোনো কারণ নেই তুমি তাদের জন্য শোক করছো। শোক করার কারণ নেই, এ আবার কি কথা? আমার আত্মজন, তাদের মরতে দেখবো, আমি তাদের মৃত্যুর কারণ হব, তার জন্য শোক করব না? ভগবান বলছেন না, জ্ঞানী ব্যক্তি কারোর জন্য শোক করেন না, কারণ এই যে আমাদের প্রত্যেকের মৃত্যু হবে এ তো অবধারিত, তার জন্য তো শোক করার কিছু নেই। আর একটা কথা, এই যে মৃত্যু, এতে কি সত্যি সত্যি মানুষ চলে গেল? হ্যাঁ, তার দেহটা বিনষ্ট হয়ে গেল, কিন্তু দেহটাই তো সব নয়। সেই দেহের ভেতরে আছেন যে আত্মা, তিনি তো অবিনশ্বর, তার তো বিনাশ নেই, ক্ষয় নেই। এই নিয়ে আরো বড় করে আলোচনা পরে হবে, কিন্তু আমি একটা উল্টো তর্কের কথা বলি। সেই তর্কটা তুলেছেন রবীন্দ্রনাথ। সারা জীবনে নানাভাবেই বলেছেন এই কথা। আমি শুধু দুটো উদাহরণের কথা বলবো আপনাদের। স্বর্গ হইতে বিদায় বলে তার একটা কবিতা আছে, বেশ বড় কবিতা, তাতে একজন মানুষের কথা আছে। কবিতাটা শুরু হচ্ছে এইভাবে: ম্লান হয়ে এলো কণ্ঠে মন্দার মালিকা, হে মহেন্দ্র নির্বাপিত জ্যোতির্ময় টিকা মলিন ললাটে। অর্থাৎ একজন স্বর্গে এসেছিল, তার স্বর্গ থেকে চলে যাওয়ার দিন এসে গেছে। কিন্তু এই যে বর্ষ লক্ষ শত স্বর্গে কাটালো সে, তার চলে যাওয়ার সময় কি স্বর্গে কারুর চোখ থেকে এক ফোঁটা জল পড়ল? না। গীতার ব্যাখ্যা এই পর্যন্ত। এরপর আমরা চলে যাব কালীঘাটে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব কালীঘাটের মন্দিরে মাকে দর্শন করেছিলেন, তার কথা বলবো। যা বলছিলাম আপনাদের, বা বলবো বলে কথা দিয়েছিলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন কালীঘাটের মন্দির দেখতে। কতটুকুই বা রাস্তা, ভক্তরা আছেন, ঘোড়ার গাড়ি করে নিয়ে এসেছেন তাকে। পূব দিকে যেদিকে কালীকুণ্ড, সেই দিকটায় তখন ছিল ঘোর বাঁশবন। তো মন্দিরে সেই পথ দিয়েই যেতে হবে। মন্দিরের দিকে যেতে যেতে সেই বাঁশবনের সামনে এসে হঠাৎ দাঁড়িয়ে পড়লেন ঠাকুর। তাকিয়ে আছেন এক দৃষ্টে। কি দেখছেন? মুখে হাসি ফুটে উঠছে ধীরে ধীরে, দুষ্টুমির হাসি, দুষ্টুমি দেখার হাসি। তারপরে আবার মন্দিরের দিকে চলতে শুরু করলেন। তো সঙ্গে ছিল তার ভাগ্নে হৃদয়। সে তো মামার এই খ্যাপামি কিছু বুঝতেই পারলো না, তেমন পাত্তাও দিল না। মন্দির দর্শন হলো। এবারে ঠাকুর হৃদয়কে বললেন, বুঝলি হৃদয় হে, তখন ওই যে বাঁশবনে মাকে দেখলুম বালিকা বেশে, ফড়িং ধরছেন। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। এখন বলছি কালীঘাটের কথা। আরো কথা বলবো, গল্পটা শেষ করব গানের পর।
বালিকা বেশে মাকে দেখলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। মা বাঁশবনের মধ্যে ফড়িং ধরছেন। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আর আছেন অনেক শিল্পী তাদের গান নিয়ে। তো যেটা বলছিলাম, ঠাকুর মাকে দেখছেন একেবারে গায়ের একটা ছোট্ট মেয়ের মতন করে, ডান পিঠে দুরন্ত। তাই দেখতে দেখতে তার মুখে হাসি ফুটে উঠেছিল। তো হৃদয়ের তো ছিল ওই ঠাকুর যেমন বলতেন না, পাটোয়ারি বুদ্ধি। পাটোয়ারি বুদ্ধি। তার তক্ষুনি মনে হলো, বলেও ফেললো, ইস মামা তখন বললে না কেন, দৌড়ে গিয়ে খপ করে ধরে ফেলতাম আর পালাতে পারতো না মা। ঠাকুর হো হো করে হেসে ফেললেন, বললেন, আহা শালার কি কথা। ওরে মা যদি নিজে থেকে ধরা না দেন তোর সাধ্য কি তাকে ধরিস? মা নিজে থেকে ধরা না দিলে তাকে ধরা যায় না। ঠাকুরের কালীঘাট দর্শনের কাহিনী তো শুনলেন, এবার মা শারদার একটা কাহিনী বলি আপনাদের, শুনুন। মা শারদা এসেছেন কালীঘাটে, গর্ভগৃহে গিয়ে পুজো দিয়েছেন, বেরিয়ে আসছেন, সঙ্গে পুজোর প্রসাদ সিঁদুর, মানে যেমনটা হয় আর কি। তা মা ভাবছেন বাইরে বেরিয়ে কোনো সধবাকে যদি দেখতে পাই তো তার মাথায় সিঁদুরটুকু পরিয়ে দিই। বাইরে বেরিয়ে এসেই দেখলেন দরজার পাশে ঘোমটা টেনে একটি বউ দাঁড়িয়ে আছে। তা শারদা মা তাকে বললেন, দেখি মা ঘোমটাটুকু একটু তোলো তো, তোমাকে সিঁদুরটা পরিয়ে দিই। বলে নিজেই ঘোমটাটা তুলে সিঁদুরটা পরালেন। আর পরাতে সে বউটি যেন কেমন কেঁপে উঠল। তো মা শারদার তাড়াতাড়ি, কি হলো মা, লাগলো কোথায় লাগলো দেখি, বলে তাড়াতাড়ি ঘোমটাটা আর একটু সরিয়ে দিতেই দেখেন সেই বউয়ের কপালে আরেকটি চোখ। ত্রিনয়নী মা নিজে থেকে দরজার পাশে দাঁড়িয়েছিলেন, মা শারদার হাতে সিঁদুর পরবেন বলে। পরক্ষণে সেই বউ কোথায় যেন মিলিয়ে গেল। সবাই খানিকটা এগিয়ে গিয়েছিল, ফিরে এসে বলল, মা, ও মা, অমন করে দাঁড়িয়ে আছো কেন, যাবে না, চলো। তারা দেখল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন মা, তার দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে গড়িয়ে নামছে। ঠাকুরের কথা হলো, মা শারদার কথা হলো, তাহলে আর আমাদের স্বামীজির কথাই বা বাকি থাকে কেন? তিনি এসেছিলেন তার মায়ের মানত রক্ষা করবার জন্যে। ঘটনাটা বলি আপনাদের। ছোটবেলায় স্বামীজি একবার খুব কঠিন অসুখে পড়েছিলেন। সেই সময় মা ভুবনেশ্বরী মা কালীর কাছে মানত করেছিলেন, মা আমার বিলেকে তুমি ভালো করে দাও, ভালো হলে বিলেকে নিয়ে আমি তোমাকে কালীঘাটে পুজো দিয়ে আসবো। সেরে গেলেন বিলে, পুজো দিতে আর আসা হয় না। কিন্তু মনে তো ছিল বহু বছর পরে, তখন তিনি বিশ্বজয়ী বিবেকানন্দ এসেছিলেন সেই কথা মনে রেখে। তখন তার শরীর খুব খারাপ। গল্পের বাকি অংশটুকু আগামীকাল হবে। আপাতত 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সৌমিত্র বসু একটু আড়ালে যাচ্ছে গান শোনবার জন্যে, তারপর ফিরে আসছে চিঠি নিয়ে, আপনাদের চিঠির উত্তর। প্রথম চিঠি পড়ছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। ছোটবেলার স্মৃতি বড় মধুময়। মনে হয় যদি আবার সেই দিনগুলোতে ফিরে যেতে পারতাম কি ভারী মজাই না হতো। ছোটবেলায় যে বাড়িটায় থাকতাম সেখানে বড় একটা বাগান ছিল। বাগানে অনেক ফুলের গাছ ছিল, প্রায় সব গাছেই ফুল ফুটত। জবা, বেল, জুঁই, টগর, রজনীগন্ধা, এক এক ঋতুতে এক এক রকম ফুল ফুটত। তাছাড়া অনেক নাম না জানা ফুল বাগানে ফুটে থাকত। বিশেষ করে শরৎকালে শিউলি ফুল ফুটে থাকত। সেই ফুল তোলার আনন্দই ছিল অন্যরকম। বন্ধুরা সবাই মিলে ফুল তুলতাম, কে কত বেশি সংগ্রহ করতে পারে। এইসব গাছে কত যে পাখি আসতো। প্রতিদিন ভোরবেলা সন্ধ্যাবেলা নানা পাখির কলকাকলিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠত। কত বিচিত্র রঙের পাখি যে আসতো তার কোনো ঠিক ঠিকানা নেই। পায়রা, কোকিল, কাক, টিয়া, শালিক, ময়না, টুনটুনি, বক, পানকৌড়ি,
বিশেষ করে কোকিলের ডাক শুনলেই বোঝা যেত বসন্ত এসে গেছে। কোকিলের সুমধুর কণ্ঠস্বর আমাদের মনে আনন্দ এনে দিত, সকলকে মুগ্ধ করে রাখত। আমার অনেক বন্ধু ছিল, তাদের সঙ্গে অনেক খেলাধুলো করতাম। তারা সকলেই আমাকে খুব ভালোবাসতো, আমিও তাদের ভালোবাসতাম। মনে পড়ে মুনা, বাপি, ঘতু, বুম্বা, পাপু, বাবলু, অপু, পুলু, ঝুনুর কথা। আমরা বিকেল হলেই স্কুল থেকে ফিরে খেলতে যেতাম। আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি হতো না। সেই সব দিন এতটাই আনন্দের ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। স্মৃতি সততই সুখের। এখন সংসার হয়েছে, এত সংসারের কাজের মধ্যেও ছোটবেলার স্মৃতিকে মনে করানোর জন্য শরণাগতকে অনেক ধন্যবাদ জানাই। অনেকদিন বাদেই স্মৃতিগুলো লিখতে গিয়ে মনে খুব আনন্দ হচ্ছে, নস্টালজিক হয়ে পড়ছি। লিখেছেন দিশারি মণ্ডল, কোন্নগর, হুগলি থেকে। পরের চিঠি, আপনি এবারে চিঠির বিষয় নির্বাচিত করেছেন যা কৈশোরবেলার স্মৃতিকে রোমন্থন করে ও দাবানলের আগুনের মতো সমস্ত দেহমনকে চাঙ্গা করে তোলে। আমাদের এখানে বিশ্বকর্মা পুজো ও সরস্বতী পুজোর সময় ঘুড়ি ওড়ানো হয়। সকালবেলার থেকে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি চলে। কয়েকদিন আগের থেকে ঘুড়ি সুতোয় মাঞ্জা দেওয়া হয়। ছোটবেলায় এই মাঞ্জা দেওয়া নিয়ে বাড়ির বড়দের কাছে কত বকুনি খেয়েছি। বড়রা বলতেন, ওরে মাঞ্জা দিস না, কাঁচের গুঁড়োয় হাত কেটে যাবে, নিঃশ্বাসের সঙ্গে ভেতরে ঢুকলে ফুসফুসের মারাত্মক সংক্রমণ হবে। কিন্তু কে কার কথা শোনে। তারপর ঘুড়ি কেনা নিয়ে বায়না। বাড়ি থেকে খুব কমই ঘুড়ি কিনে দেওয়া হতো। বাড়ির ছাদে ভোকাট্টা হয়ে যেসব ঘুড়ি পেতাম সেগুলোই ওড়াতাম। যাই হোক, সে কত রকমের ঘুড়ি, মুখ পোড়া, পেটকাটি, চাঁদিয়াল, গলা কাটা, কত সব নাম, সব মনে নেই এখন আর। কত ভোকাট্টা খেলতাম, সে এক অনাবিল আনন্দ ছিল। আকাশে একটা ঘুড়ি ভোকাট্টা করে দিলেই আমি সঙ্গে সঙ্গে ছাদ থেকে নেমে চেঁচিয়ে বলতাম, ও কাট্টা, এবং ছুটতাম ঘুড়ির পেছনে। একবার ঘুড়ি ধরতে গিয়ে পাঁচিল থেকে পড়ে গিয়ে পা কাঁচের টুকরোর ওপর পড়ে কি সেপটিকই না হয়ে গিয়েছিল। বেশ কয়েকদিন ভুগেছিলাম। এখন আকাশে বিভিন্ন রকমের ঘুড়ি দেখে ছোটবেলার কথা খুব মনে পড়ে। লাইক আ সিলভার ফ্ল্যাশ ইন দ্য স্কাই অ্যান্ড এ এরোপ্লেন ইজ পাসিং বাই। নমস্কারান্তে বিনীত অমিতাভ ভট্টাচার্য। বাড়ি সুন্দর দুটো চিঠি পড়া হলো। এরপর গান, গানের পর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন আপনাদের নিয়ে যাচ্ছি পুনের পাতালেশ্বর শিবের মন্দিরে। এই মন্দির বলুন, গুহা বলুন, সবচেয়ে ভালো হয় যদি একসঙ্গে গুহা মন্দির বলেন। এ হলো পুনে শহরের একটা অবশ্য দ্রষ্টব্য স্থান। জঙ্গলি মহারাজ রোড বলে পুনেতে একটা রাস্তা আছে। নামটা বেশ কৌতূহল তৈরি করে না? হ্যাঁ, জঙ্গলি মহারাজের কথা বলবো একটু পরে। শুধু এইটুকু বলে রাখি, এই মানুষটি অষ্টাদশ শতাব্দীর একজন খুব বড় মাপের সাধক ছিলেন। তার সমাধি মন্দির আছে এইখানে, তার নামেই এই জঙ্গলি মহারাজ রোড। এই পথ দিয়ে যেতে হবে পাতালেশ্বর শিব মন্দির দেখতে। ওই দেখুন, হালকা ছাই রঙের সাইনবোর্ডের ওপরে প্রথমে ইংরেজিতে, তারপর মারাঠিতে লেখা রয়েছে পাতালেশ্বর কেভ বা পাতালেশ্বর গুহা। এসে গেছেন, তবে আর কি, চলুন ভেতরে ঢুকে পড়ি। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত। আমি আপনাদের সৌমিত্র বসু নিয়ে যাচ্ছি আপনাদের পাতাল গুহায়। পাতাল গুহা যাবার পথটা কেমন সে কথা বলি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। দুপাশে গাছপালা, বাগান, তার মধ্যে দিয়ে চলে গেছে বাঁধানো পথ। আপনি এগিয়ে যাচ্ছেন মন্দিরের দিকে। পথের শেষে সিঁড়ি পাথরের, নেমে গেলেন। না, খুব বেশি নিচুতে নামতে হবে এমনটা নয়, কিন্তু কয়েক ধাপ তো নামতেই হবে, তা না হলে পাতালেশ্বর বলেছে কেন? ইট, কাঠ, কংক্রিটের চেনা পৃথিবী থেকে এইবারে আপনি এসে পৌঁছেছেন কালচে ছাই রঙের, রং ছাড়া পাথরের তৈরি মানুষের সৃষ্টির জগতে। পাথর, 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 কালচে পাথরের দেওয়াল উঠে গেছে আপনার চারপাশে, তার মাঝখানে একটা গোল মন্দির।
না, মন্দির বলে মনে হবে না। মন্দিরের তো চূড়া থাকে, এখানে ওরকম কোনো চূড়া নেই, একেবারে গোল একটা ঘরের মতো। বাইরের আলোকিত চত্বর থেকে প্রবেশ করলেন ভেতরের অন্ধকারে, দেখবেন হঠাৎ কেমন শীত করে উঠবে, পাথর তো ঠান্ডা। আর তাছাড়া মন্দিরের ভেতরে জমে আছে জল। এই যে গোল মন্দির, বেশ বড়। কত বড় বললে বুঝতে পারবেন, 12টা কলম দিয়ে খাড়া রাখা হয়েছে একে, ভেতরেও আর 4টে কলম আছে। এর নাম নন্দী মণ্ডপ। তার মানে এটা হলো নন্দীর জায়গা। ভেতরে নন্দীর একটি মূর্তি, তার চারপাশে জলের একটা বলয়, ছোট্ট লাফ দিয়ে পার হয়ে যাওয়া যায়। যে কোনো শিব মন্দিরে তো নন্দী থাকবেনি। প্রাচীন পাথরের বৃষ, বোঝাই যায় অনেক বছর আগে তৈরি। কত বছর? আপনারা তো আগেই শুনেছেন এই মন্দির নাকি তৈরি করেছিলেন পাণ্ডবেরা কয়েক ঘন্টার মধ্যে। না, অতটা যদি নাও মেনে নিই, এর স্থাপত্য যে খুবই আদিকালে তাতে কোনো ভুল হবে না। ভুল হবে না নন্দীকে দেখেও। এবার ভগবান শিবকে দর্শন করবার আগে একটু এদিক ওদিক ঘুরে বেড়ান এর ভেতরে। আমার তো মনে হয়েছিল যেন পাতালের মধ্যে পথ ভুল করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। না, নিতান্তই মনে হওয়া, এত বড় জায়গা নয় যে সত্যি সত্যি হারিয়ে যেতে পারেন। নন্দীমণ্ডপ ছাড়িয়ে একটু এগিয়ে যাই, বাঁ হাতে একটা ছোট্ট ঘরের মতো পড়বে, পাথরের। এই হলো মূল গুহায় প্রবেশের দরজা। জায়গাটা যে বহু পুরনো তা বোঝা যাবে একটু এগিয়ে গেলে। দেখবেন দেবনাগরী লিপিতে এখানে একটা শিলালিপি খোদাই করা আছে পাথরের বুকে। গুহার মধ্যে ঢুকলেন, আর তারপরে এই বিস্ময়ে আপনার সারা শরীর একেবারে অবশ হয়ে যাবে। বিশাল একটা গুহা, বিশাল, পুরোটা পাথরের। ভেতরে ঢুকলে শরীরের মধ্যে কিরম ছমছম করে। 3টে ভাগে ভাগ করা যাবে এই গুহাকে। সারের পর সার বেঁধে চলে গেছে, থামের পরে থাম, থামের পরে থাম। এইখানে শেষ করতে হবে আজকে শরণাগত। শুনলেন 92.7 বিগ এফএম-এ। আমি ছিলাম আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হলো শরণাগত সৌমিত্র,